ক্লাস 12-এর ছাত্ররা আমরা সিলেবাসের ইউনিট 2 মানে জেনেটিক্স অ্যান্ড ইভলিউশনের মধ্যে হেরিডিটি অ্যান্ড ভ্যারিয়েশন এই অংশটা পড়ছিলাম। এর মধ্যে আগের ক্লাসে আমরা ইনকমপ্লিট ডমিনেন্স এবং কোডমিনেন্স এই দুটো সম্পর্কে পড়েছি। আজকের ক্লাসে আমরা পড়ব মাল্টিপল অ্যালিলস অ্যান্ড ইনহেরিটেন্স অফ ব্লাড গ্রুপস এবিও অ্যান্ড আরএইচ। এটা পড়ার আগে আমাদের প্রথমেই জানতে হবে তাহলে মাল্টিপল অ্যালিল বলতে আমরা কি বুঝি। আমরা এটার ডেভিয়েশন ফ্রম মেন্ডেলিজম পড়ছিলাম, মনে আছে নিশ্চয়ই তোমাদের, যে ডেভিয়েশন ফ্রম মেন্ডেলিজমের মধ্যেই এই মাল্টিপল অ্যালিলটা পড়ে। মেন্ডেল বলেছিলেন যে প্রত্যেকটা বৈশিষ্ট্যই, প্রত্যেকটা চরিত্র, জীবের প্রত্যেকটা চরিত্র নিয়ন্ত্রিত হয় একটা জিন দ্বারা। যেমন কাণ্ডের দৈর্ঘ্য, মটর গাছের ক্ষেত্রে কাণ্ডের দৈর্ঘ্য সেটা একটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, বীজের রং সেটা একটা জিন দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে। তাহলে প্রত্যেকটা জীবেরই কোনো একটা চরিত্র সেটা একটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং সেই জিনের দুটো রূপভেদ থাকে, দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য থাকে। যেমন মটর গাছের কাণ্ডের ক্ষেত্রে লম্বা, দৈর্ঘ্যটা লম্বা এবং বেটে, দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য। একই রকমভাবে মটর গাছের বীজের রং, এই চরিত্রটার দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য, একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে সবুজ। তাহলে মেন্ডেলের মত অনুযায়ী প্রত্যেকটা চরিত্র একটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং সেই জিনের দুটো রূপভেদ থাকে বা দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য থাকে। এই দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ হয় অ্যালিল দ্বারা। অর্থাৎ অ্যালিল হচ্ছে জিনের রূপভেদ এবং সাধারণভাবে একটা জিনের দুটো রূপভেদ থাকে, এটা মেন্ডেল বলেছিলেন। মাল্টিপল অ্যালিলটা আমরা পড়ছি মেন্ডেলিজমের ডেভিয়েশন, তার ব্যতিক্রম হিসেবে। আমরা অনেক সময়ই দেখি যে দুটোর পরিবর্তে কিন্তু জিনের বেশি, তার থেকে বেশি, দুয়ের থেকে বেশি তার রূপভেদ থাকতে পারে। তো এই যে জিনের যে রূপভেদ অর্থাৎ অ্যালিল ফর্মেশন, ডিফারেন্ট অ্যালিল ফর্মেশন, সেটা কেন হচ্ছে? সেটার কারণ কিন্তু মেনলি জিন মিউটেশন। আমরা জানি জিনটা হচ্ছে ডিএনএর একটা অংশ, যেটা একটা প্রোটিনকে কোড করছে, সেটাকে আমরা ডিএনএ, সেই অংশটাকে আমরা জিন বলে থাকছি। তো জিনটা ডিএনএর অংশ এবং ডিএনএটা নিউক্লিওটাইড সিকোয়েন্স দিয়ে তৈরি হয়েছে। তাহলে নিউক্লিওটাইড সিকোয়েন্সে যদি কোনো চেঞ্জ হয়, যদি কোনো পরিবর্তন হয়, তাহলে সেটা যে প্রোটিনটা তৈরি করবে, সেই পলিপেপটাইডটা তৈরি করবে, সেই পলিপেপটাইডের অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সেও চেঞ্জ হবে এবং সেই অ্যামাইনো অ্যাসিডটা যদি খুব প্রোটিন স্ট্রাকচারের জন্য যদি খুব ভাইটাল একটা স্ট্রাকচার হয়, তাহলে তার ফেনোটাইপিক এক্সপ্রেশনটাও চেঞ্জ হয়ে যাবে। সেই অ্যামাইনো অ্যাসিডটা চেঞ্জ হওয়ার জন্য প্রোটিনের স্ট্রাকচারও চেঞ্জ হবে এবং তার জন্য তার ফেনোটিপিক এক্সপ্রেশনটা চেঞ্জ হবে। তাহলে এটা সেটা একটা ডিফারেন্ট ফেনোটিপিক এক্সপ্রেশন দিতে পারে, তাহলে সেটা জিনের আর একটা রূপভেদ তৈরি হলো। এরকম ডিফারেন্ট মিউটেশনের জন্য কিন্তু ডিফারেন্ট অল্টারনেটিভ ফর্মস তৈরি হতে পারে। তাহলে এই যে জিনের মিউটেশনের জন্য একটা জিনেরই যে বিভিন্ন ধরনের যে রূপভেদ তৈরি হচ্ছে, সেই রূপভেদের সংখ্যা যখন দুয়ের থেকে বেশি হয় তখনই তাকে আমরা বলি মাল্টিপল অ্যালিল। ঠিক আছে? তাহলে মেন্ডেল বলেছিলেন যে একটা জিনের দুটো রূপভেদই থাকবে, দুটো অ্যালিলই থাকবে। কিন্তু আমরা দেখছি যে মিউটেশনের জন্যই অ্যালিলগুলো ফর্মেশন হয়, কখনো কখনো এমন মিউটেশন হয় যার ফলে দুয়ের বেশি রূপভেদ দেখতে পাওয়া যায় এবং তখন যখন এই দুয়ের বেশি অল্টারনেটিভ ফর্মস থাকে বা অল্টার্ড ফর্ম থাকে, তখন সেটাকে আমরা বলি মাল্টিপল অ্যালিলস। এবার এই মাল্টিপল অ্যালিলস মানে একটা জিনের দুয়ের বেশি রূপভেদ রয়েছে, তাই তো? কিন্তু যদি আমরা একটা ডিপ্লয়েড অর্গানিজমস দেখি, তাহলে ডিপ্লয়েড অর্গানিজমসে কিন্তু সবসময় এই মাল্টিপল অ্যালিলের মধ্যে কেবলমাত্র দুটো অ্যালিলই, সব থেকে বেশি দুটো অ্যালিলই থাকতে পারবে। যদি তারা হোমোজাইগাস হয় সেই জিনটার জন্য, তাহলে অবশ্যই তাদের ক্ষেত্রে একটাই অ্যালিল থাকবে। আর যদি তারা হেটেরোজাইগাস হয়, তাহলে ম্যাক্সিমাম তারা সেখানে দুটো অ্যালিল থাকতে পারবে। সাপোজ কোনো একটা জিনের ধরো 5টা অ্যালিল আছে, কিন্তু সেই 5টা অ্যালিলই কিন্তু একটা ডিপ্লয়েড অর্গানিজমসের মধ্যে থাকতে পারবে না, তার মধ্যে ম্যাক্সিমাম দুটো অ্যালিল থাকতে পারবে। ওই 5টা অ্যালিলের মধ্যে ম্যাক্সিমাম দুটো অ্যালিল থাকতে পারবে। কেন? তার কারণটা, তার কারণ হচ্ছে যে ডিপ্লয়েড অর্গানিজমস, আমরা জানি যে ডিপ্লয়েড অর্গানিজমসের মধ্যে 2 সেটস অফ ক্রোমোজোম থাকে, দুটো ক্রোমোজোমে দুটো সেট থাকে, 2 সেটস অফ ক্রোমোজোম থাকে। অর্থাৎ কিনা প্রত্যেকটা ক্রোমোজোমের দুটো করে কপি থাকে, আইডেন্টিক্যাল কপি থাকে।
তো এই যে দুটো করে যে কপি থাকছে, এই ক্রোমোজোম দুটোকে বলা হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। এবং ওই হোমোলোগাস ক্রোমোজোমে একই জিন উপস্থিত থাকে, তাই তো। হোমোলোগাস ক্রোমোজোম 1 নম্বর হোমোলোগাস ক্রোমোজোমে যে জিনগুলো রয়েছে তার যে হোমোলোগাস ক্রোমোজোম আর একটা 1 নম্বর ক্রোমোজোম রয়েছে, যেটাকে আমরা 1 প্রাইম দিয়ে যদি বলি, তাহলে সেখানেও সেম জিনগুলোই রয়েছে, তাই তো। তাহলে দুটো হোমোলোগাস ক্রোমোজোমে কোনো একটা পার্টিকুলার জিনের জন্য দুটো জিন লোসাই থাকবে। জিন লোকাস কাকে বলে সেটাও আমরা জানি যে প্রত্যেকটা জিন একটা নির্দিষ্ট ক্রোমোজোমের ওপর একটা নির্দিষ্ট বিন্দুতে অবস্থান করে। যে নির্দিষ্ট বিন্দুতে অবস্থান করে সেটাকে ওই জিনের লোকাস বলা হয়। তাহলে একটা হোমোলোগাস ক্রোমোজোমে একটা জিন লোকাস রয়েছে আর তার হোমোলোগাস ক্রোমোজোমেও আরেকটা জিন লোকাস থাকবে। তাহলে একটা ডিপ্লয়েড অর্গানিজমসে কোনো একটা জিনের জন্য দুটো হোমোলোগাস জিন লোসাই থাকতে পারে। তাহলে দুটো জিন লোসাই থাকে মানে ম্যাক্সিমাম দুটো অ্যালিল সেটার মধ্যে থাকতে পারবে, তাই তো। কাজেই ম্যাক্সিমাম দুটো অ্যালিলই থাকতে পারবে। কাজেই আমি যখন কোনো একটা ডিপ্লয়েড অর্গানিজমকে স্টাডি করব তখন কিন্তু তার মধ্যে আমি কেবলমাত্র দুটো অ্যালিলই সেখানে স্টাডি করতে পারবো। সেই জিনের যতগুলো রূপভেদ আছে সবকটা রূপভেদ কিন্তু আমি একটা ডিপ্লয়েড অর্গানিজমের মধ্যে আমি সেটা দেখতে পাবো না। তাহলে একটা জিনের কত রকমের রূপভেদ আছে সেই রূপভেদগুলো সম্পর্কে আমরা জানবো কী করে? তার জন্য এই মাল্টিপল অ্যালিল স্টাডি করতে গেলে আমাদের পপুলেশনকে স্টাডি করতে হবে। ধরো একটা পপুলেশনে অনেক জীব রয়েছে, সাপোজ ধরো অর্গানিজম এতে দুটো অ্যালিল আছে, অ্যালিল 1 এবং অ্যালিল 2। এই দুটো অ্যালিল আছে অর্গানিজম এতে। তাহলে অর্গানিজম একে যখন আমরা স্টাডি করছি তখন কিন্তু শুধুমাত্র অ্যালিল 1 এবং অ্যালিল 2টাকেই স্টাডি করতে পারছি, 3, 4, 5টাকে কিন্তু আমরা স্টাডি করতে পারছি না, সেগুলো সম্পর্কে জানতে পারছি না। কিন্তু আমরা যখন ওই পপুলেশনেরই আরেকটা অর্গানিজম বিকে স্টাডি করব তখন হয়তো দেখব যে তার মধ্যে অ্যালিল 4 এবং অ্যালিল 5 রয়েছে। তাহলে সেখান থেকে সেই অর্গানিজমকে স্টাডি করলে আমরা অ্যালিল 4 এবং অ্যালিল 5 সম্পর্কেও জানতে পারবো। আবার অর্গানিজম সি এর ক্ষেত্রে হয়তো দেখো যে অ্যালিল 1 এবং অ্যালিল 3 রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যালিল 1, অ্যালিল 3 সম্পর্কে জানতে পারবো। তাহলে আমরা মাল্টিপল অ্যালিল অর্থাৎ একটা জিনের যে বিভিন্ন রূপভেদ আছে, যেটা 2-এর বেশি রূপভেদ রয়েছে, সেই রূপভেদগুলোকে জানতে গেলে আমাদের একটা সিঙ্গল অর্গানিজমকে স্টাডি করে আমরা কিন্তু সেই অ্যালিলগুলো সম্পর্কে জানতে পারবো না। মাল্টিপল অ্যালিল সম্পর্কে জানতে গেলে আমাদের পপুলেশনটাকে স্টাডি করতে হবে, তবেই আমরা মাল্টিপল অ্যালিল সম্পর্কে জানতে পারবো। এই মাল্টিপল অ্যালিল মানে 2-এর বেশি অ্যালিল রয়েছে, এর একটা এক্সাম্পলস হচ্ছে ABO ব্লাড গ্রুপ। ABO ব্লাড গ্রুপ সম্পর্কে তোমরা ক্লাস 9-এ কিছুটা পড়েছো। এবং এই ABO ব্লাড গ্রুপ আমাদের আগের ক্লাসেই আমরা পড়িয়েছি, যখন MN ব্লাড গ্রুপ কোডমিনেন্সের ক্ষেত্রে তোমাদের পড়ালাম তখনই আমি বলেছিলাম যে আমাদের অনেক রকম প্রায় 35-40 রকমের ব্লাড গ্রুপ সিস্টেম আছে, কিন্তু তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ABO ব্লাড গ্রুপ সিস্টেম এবং ঠিক তারপরেই হচ্ছে RH ব্লাড গ্রুপ সিস্টেম। কারণ এই দুটোই হচ্ছে ক্লিনিক্যালি মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ ব্লাড ট্রান্সফিউশনের সময় এই দুটো সিস্টেম অনুযায়ী আমাদের দেখা হয় এবং সেই অনুযায়ী ব্লাড ট্রান্সফিউশন করা হয়। সেই জন্য ক্লিনিক্যালি কিন্তু এই ABO ব্লাড গ্রুপ সিস্টেম এবং RH ব্লাড গ্রুপ সিস্টেম এই দুটোই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং এই দুটোর ইনহেরিটেন্স প্যাটার্নই আজকের ক্লাসে আমরা পড়ব। তাহলে যখন আমরা ABO ব্লাড গ্রুপ সিস্টেম পড়ব তার আগে এটার ইনহেরিটেন্সটা পড়ব এবং দেখব এখানে কীভাবে মাল্টিপল অ্যালিল এটাকে কন্ট্রোল করছে, এইটাকে নিয়ন্ত্রণ করছে, সেটা আমরা পড়ব। কিন্তু তার আগে তোমরা ক্লাস 9-এ ABO ব্লাড গ্রুপ সিস্টেম সম্পর্কে যেটা পড়েছো সেটা আমরা আরেকবার ঝালিয়ে নিই সেই পড়াটাকে, কারণ সেটা অনেক দিন আগে পড়েছো, হয়তো একটুখানি ভুলেও গেছো, সেই জন্য সেটাকে আমরা আরেকবার একটুখানি দেখে নিই যে সেটাতে আমরা কি পড়েছিলাম। আমরা জানি যে রেড ব্লাড সেলের আমাদের রক্তের যে শ্রেণীবিভাগ করা হয় সেই রক্তের শ্রেণীবিভাগটা মূলত করা হয় আমাদের যে লোহিত রক্তকণিকা রয়েছে সেই লোহিত রক্তকণিকার ওপরে যে অ্যান্টিজেন থাকে সেই অ্যান্টিজেনের টাইপ অনুযায়ী আমাদের ব্লাড গ্রুপিং করা হয় বা ব্লাড টাইপিং করা হয়ে থাকে। যেমন এক্ষেত্রে ABO ব্লাড গ্রুপ সিস্টেমের ক্ষেত্রে যদি আমাদের RBCর উপরে A অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে তাদের গ্রুপটাকে আমরা বলছি A ব্লাড গ্রুপ। আর যদি B অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে তাহলে তাদেরকে আমরা বলি B ব্লাড গ্রুপ। যদি RBCর উপরে A এবং B
দু ধরনের অ্যান্টিজেনই প্রেজেন্ট থাকে তখন সেটা তাহলে হয়ে যায় এবি ব্লাড গ্রুপ। আর যখন আরবিসির ওপর কোনো অ্যান্টিজেনই থাকে না তখন সেটাকে আমরা বলছি ও ব্লাড গ্রুপ। তাহলে ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে তার আরবিসির সারফেসের ওপর এ বা বি কোনো ধরনের অ্যান্টিজেনই থাকে না। কিন্তু এখানে দেখো ও ব্লাডের ওপর সারফেসে কিছু স্পাইকের মতন স্ট্রাকচার রয়েছে যেগুলো এও নয় বিও নয়। এইটা কি, কেন এরকম আঁকা হয়েছে ছবিটা, সেটা আমি এর পরে তোমাদের যখন ডিসকাস করব তখন বলছি। কিন্তু এখন শুধু তোমরা দেখে নাও যে এখানে যে আমি ও আরবিসিটা যেটা আঁকা হয়েছে সেটার উপরে কিন্তু কয়েকটা স্পাইকের মতন স্ট্রাকচার দেখানো হয়েছে, একদম কিন্তু সারফেসের উপর কিছু নেই এরকম দেখানো হয়নি। যদিও সেই স্পাইকগুলো এর মতনও অ্যান্টিজেনের মতনও না বি অ্যান্টিজেনের মতনও না, কিন্তু একটা কিছু দেখানো হয়েছে, সেটা আমি পরে তোমাদের ডিসকাস করছি। তাহলে তো অ্যান্টিজেনের ওপর নির্ভর করে কোন অ্যান্টিজেন রয়েছে তার ওপর নির্ভর করে ব্লাড গ্রুপিং হলো। কিন্তু এই এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের ক্ষেত্রে আর একটা জিনিস দেখতে পাওয়া যায়, শুধুমাত্র যে আমাদের আরবিসির ওপর অ্যান্টিজেন থাকে যেই অনুযায়ী আমাদের ব্লাড গ্রুপিং করা হয়, শুধু তাই নয়, আমাদের প্লাজমাতে কিন্তু কিছু অ্যান্টিবডিও থাকে, যেটা এই এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের মধ্যেই পড়ছে। তাহলে অ্যান্টিবডি থাকে। কি অ্যান্টিবডি থাকে? আমরা জানি যে অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। সাধারণভাবে আমাদের লোহিত রক্তকণিকার ওপর যে অ্যান্টিজেনটা থাকে সেই অ্যান্টিবডিটা না থেকে তার বিপরীত অ্যান্টিবডিটা আমাদের প্লাজমার মধ্যে থাকে। সাপোজ আমার আরবিসিতে ধরো এ অ্যান্টিজেন আছে, মানে আমার ব্লাড গ্রুপ এ, তাহলে আমার আরবিসিতে এ অ্যান্টিজেন আছে, তাহলে আমার প্লাজমাতে বি অ্যান্টিবডি থাকবে। বি অ্যান্টিজেনের এগেনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হয় অর্থাৎ অ্যান্টি বি, সেইটা আমার প্লাজমাতে থাকবে। আমাদের কিন্তু কখনোই অ্যান্টি এ থাকবে না। কেন অ্যান্টি এ থাকবে না? কারণ আমরা জানি যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয় এবং তার ফলে অ্যাগ্লুটিনেশন রিয়াকশন হয়, অ্যাগ্লুটিনাইজড হয়ে যায় আরবিসিগুলো, ব্লাড সেলগুলো। তাহলে সেক্ষেত্রে যদি আমার আরবিসিতে এ অ্যান্টিজেন আছে এবং আমার প্লাজমাতে যদি অ্যান্টি এ থাকে তাহলে দুটো রিয়াক্ট করে যাবে, তাই তো? কাজেই সেটা কখনোই হতে পারে না। সেই জন্য আমাদের আরবিসিতে যে অ্যান্টিজেনটা থাকে আমাদের প্লাজমাতে ঠিক তার বিপরীত অ্যান্টিবডিটা থাকে। মানে যাদের ক্ষেত্রে এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে যেহেতু এ অ্যান্টিজেন রয়েছে তাদের সেরামে থাকবে বি অ্যান্টিবডি বা অ্যান্টি বি বলছি সেটাকে আমরা। একই রকমভাবে বি ব্লাড গ্রুপের লোকেদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে যেহেতু আরবিসিতে বি অ্যান্টিজেন রয়েছে সেই জন্য তাদের ক্ষেত্রে বি অ্যান্টিবডি থাকতে পারবে না, তাদের ক্ষেত্রে থাকবে অ্যান্টি এ। এবি ব্লাড গ্রুপ যাদের, তাদের আরবিসিতে কিন্তু এ অ্যান্টিজেনও আছে আবার বি অ্যান্টিজেনও আছে, দুটো অ্যান্টিজেনই আছে। তাহলে দুটো অ্যান্টিজেন থাকার কারণে তাদের তাহলে ব্লাড প্লাজমাতে কোনো অ্যান্টিবডি থাকতে পারবে না। তাহলে তাদের আমরা দেখছি যে তাদের ব্লাড প্লাজমাতে কোনো অ্যান্টিবডি নেই। আর ও গ্রুপ যাদের, ব্লাড গ্রুপ ও, তাদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তাদের কিন্তু আরবিসির ওপরে কোনো অ্যান্টিজেনই ছিল না। তাহলে কোনো অ্যান্টিজেন যেহেতু নেই সেই জন্য তাদের ব্লাড প্লাজমাতে দু ধরনের অ্যান্টিবডি থাকবে, অর্থাৎ অ্যান্টি এ এবং অ্যান্টি বি, এই দু ধরনের অ্যান্টিবডি থাকবে ও ব্লাড গ্রুপ থেকে। তাহলে এইটুকুনি, এইটা তো আমরা অলরেডি যেটা আমরা পড়ে এসছি ক্লাস 9-এ, সেটাই জাস্ট আমরা একবার দেখে নিলাম, একবার জাস্ট ব্রাশ আপ করে নিলাম যে যেখানে আমরা কি পড়েছিলাম এবিও ব্লাড গ্রুপ সিস্টেম সম্পর্কে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে আমি এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন বলছি, সেই এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন এগুলো অ্যাকচুয়ালি কী? এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট। এগুলো ছোট ছোট শর্করার শৃঙ্খল, এক শর্করার শৃঙ্খল, ছোট শৃঙ্খল, মানে 4-5টা এক শর্করার শৃঙ্খল, সেটাকে আমরা বলি অলিগোস্যাকারাইড। তোমরা পড়েছো, এটাও ক্লাস 9-এ পড়েছো। যখন একটা শর্করা থাকে তখন এক শর্করা বলা হয়, যখন দুটো শর্করা অণু থাকে তখন দ্বিশর্করা বলা হয়, ডাইস্যাকারাইড। যখন অনেকগুলো থাকে তখন পলিস্যাকারাইড বলা হয়। আর যখন কয়েকটা থাকে তখন, মানে 2-এর বেশি কিন্তু অনেক নয়, তখন 4-5টা এরকম থাকলে তখন তাকে আমরা অলিগোস্যাকারাইড বলি। তাহলে এই অ্যান্টিজেন এ বা অ্যান্টিজেন বি এগুলো হচ্ছে অলিগোস্যাকারাইড, বা আমাদের সেটাকে আমরা বলতে পারি কার্বোহাইড্রেট, যেটা কিনা ওই আরবিসির ওপরে রয়েছে। আর এই আরেকটা জিনিস হচ্ছে যে এই এ অ্যান্টিজেন এবং এই বি অ্যান্টিজেন, এই যেগুলো যে কার্বোহাইড্রেট, এগুলো কিন্তু একটার থেকে আরেকটার পার্থক্য একটা মাত্র শর্করার জন্য, একটা শর্করা অণুর পার্থক্য রয়েছে এই এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেনের মধ্যে, শুধুমাত্র একটা
সুগার মলিকিউলের ডিফারেন্স রয়েছে। আর আরেকটা জিনিস আমরা এখানে জানবো, সেটা হচ্ছে যে যখন বোন ম্যারো থেকে আরবিসি তৈরি হয় তখন যে সেলটা থেকে যে প্রিকারশন সেল থাকে আরবিসির, যেটাকে আমরা বলি এরিথ্রোব্লাস্ট, এই এরিথ্রোব্লাস্টের ওপর কিন্তু অ্যান্টিজেন থাকে, এক ধরনের অ্যান্টিজেন থাকে। সেই অ্যান্টিজেনটাকে আমরা বলি ও অ্যান্টিজেন বা এইচ অ্যান্টিজেন, মানে প্রিকারশার অফ আরবিসি সেল। আরবিসিটা যেখান থেকে লোহিত রক্তকণিকাটা যে কোষ থেকে তৈরি হচ্ছে সেই এরিথ্রোব্লাস্ট কোষের ওপরেও, সেল মেমব্রেনের ওপরেও রয়েছে অ্যান্টিজেন, যেটাও কার্বোহাইড্রেট এবং যে মানে অলিগোস্যাকারাইড, এবং সেটাকে বলা হচ্ছে অ্যান্টিজেন ও বা অ্যান্টিজেন এইচ বলা হচ্ছে। এবার এই অ্যান্টিজেন ও বা অ্যান্টিজেন এইচ যেটা রয়েছে এরিথ্রোব্লাস্টের ওপরে, সেটাই যখন এ অ্যান্টিজেনে কনভার্ট করে তখন ব্লাড গ্রুপটা এ হয়ে যায়, আর যখন সেটা বি অ্যান্টিজেনে কনভার্ট করে তখন ব্লাড গ্রুপটা বি হয়ে যায়। আর যখন কোনো কিছুতেই কনভার্ট করে না তখন সেটা ও অ্যান্টিজেন হিসেবেই থেকে যায়। তাহলে আমরা ব্লাড গ্রুপ ও এর ক্ষেত্রে যেটা দেখছিলাম, যেটা ওরকম স্পাইকের মতন বেরিয়েছিল, সেটা অ্যাকচুয়ালি ও অ্যান্টিজেন বা এইচ অ্যান্টিজেন। দেখে নিই আমরা জিনিসটা কীরকম। এইটা হচ্ছে ও অ্যান্টিজেন বা এইচ অ্যান্টিজেনের স্ট্রাকচার। এইটা এরিথ্রোব্লাস্টের মধ্যে, মানে যে কোষ থেকে আরবিসিটা তৈরি হচ্ছে সেই কোষের ওপর এটা থাকে। এখানে এটার ভেতরে দেখো অ্যাব্রিভিয়েটেড ফর্মে লেখা রয়েছে কোন শর্করাটা কোনটা, সেটার এখানে ফুল ফর্মটা নিচে লেখা রয়েছে। এবার এই এরিথ্রোব্লাস্টের ওপর যে এইচ অ্যান্টিজেনটা রয়েছে, সেই এইচ অ্যান্টিজেনটা যখন তার সঙ্গে এই এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন এই একটা শর্করা যোগ হলো, তখন এই ও অ্যান্টিজেনটা কনভার্টেড হয়ে গেল এ অ্যান্টিজেনে। তাহলে এই কনভার্সনটা হলো যখন এই এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামিনটা যুক্ত হলো ও অ্যান্টিজেনের সঙ্গে। একই রকমভাবে যখন ও অ্যান্টিজেনের সঙ্গে গ্যালাক্টোজ এই শর্করাটা যুক্ত হচ্ছে, তখন সেটা কনভার্ট করে যাচ্ছে বি অ্যান্টিজেনে। বোঝা যাচ্ছে? তাহলে ও অ্যান্টিজেন থাকছে সমস্ত আরবিসি যে বা প্রিকারশন সেল থেকে তৈরি হচ্ছে তার উপর ও অ্যান্টিজেন বা এইচ অ্যান্টিজেন থাকছে। সেই এইচ অ্যান্টিজেনের সঙ্গে যখন এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন শর্করাটা যুক্ত হচ্ছে তখন সেটা এ অ্যান্টিজেনে কনভার্ট করে যাচ্ছে এবং এ ব্লাড গ্রুপ তৈরি করছে, মানে আরবিসি উইথ এ অ্যান্টিজেন তৈরি করছে, অর্থাৎ যেটা এ ব্লাড গ্রুপ তৈরি করবে। আর যখন সেটা তার সঙ্গে যখন গ্যালাক্টোজ এই শর্করাটা যুক্ত হচ্ছে তখন সেটা বি অ্যান্টিজেনে কনভার্ট করে যাচ্ছে এবং তখন আরবিসিটা বি অ্যান্টিজেন যুক্ত হচ্ছে এবং ব্লাড গ্রুপটা হচ্ছে বি। তাহলে এই যে এইচ অ্যান্টিজেন থেকে এ অ্যান্টিজেনে কনভার্সন, সেটা কে করছে? সেটা একটা এনজাইম করছে। সেই এনজাইমটার নাম হচ্ছে এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন ট্রান্সফারেজ। একই রকমভাবে যেহেতু গ্যালাক্টোজ যুক্ত হচ্ছে সেই জন্য এইচ অ্যান্টিজেন থেকে বি অ্যান্টিজেন কনভার্ট করছে গ্যালাক্টোজ ট্রান্সফারেজ এই এনজাইমটা। এই অবধি বোঝা গেছে নিশ্চয়ই? এরপরে আমরা দেখি যে এটার জিন কিভাবে নিয়ন্ত্রণ করছে এই যে পুরো ব্যাপারটা, এবিও ব্লাড গ্রুপ সিস্টেমটা, তার সেটা কিভাবে জিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই এবিও ব্লাড গ্রুপটাকে নিয়ন্ত্রণ করে যেটা, সেটা একটাই জিন নিয়ন্ত্রণ করে এবং সেটা ক্রোমোজোমের যে লোকাসে থাকে সেই লোকাসটাকে আমরা এবিও লোকাস বলছি। এই এবিও লোকাসে যে জিনটা রয়েছে সেই জিনের তিনটে অ্যালিল রয়েছে, তিনটে অ্যালিলিক ফর্ম রয়েছে। একটা হচ্ছে ক্যাপিটাল আইএ, একটা ক্যাপিটাল আইবি আর একটা স্মল আই। এই তিনটে অ্যালিল রয়েছে। এর মধ্যে ক্যাপিটাল আইএটা কি করে? এই ক্যাপিটাল আইএটাই কিন্তু একটা গ্লাইকোজাইল ট্রান্সফারেজ এনজাইমকে কোড করে, যেটা কিনা এইচ অ্যান্টিজেন থেকে এ অ্যান্টিজেনে কনভার্ট করছে। অর্থাৎ তাহলে এখানে গ্লাইকোজাইল ট্রান্সফারেজটা কী হবে? এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন ট্রান্সফারেজ। এই এনজাইমটাকে কোড করছে আইএ, মানে এবিও লোকাসে যে জিন থাকছে সেই জিনের যে ফর্মটা এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন ট্রান্সফারেজকে কোড করছে সেটাকে আমরা বলছি আইএ অ্যালিল, এবং যার ফলে সেটা এইচ থেকে এ অ্যান্টিজেন তৈরি করছে। একই রকমভাবে আইবি অ্যালিলটাও একটা গ্লাইকোজাইল ট্রান্সফারেজকে কোড করছে। এক্ষেত্রে যেহেতু গ্যালাক্টোজ যোগ হচ্ছে সেই জন্য এখানে সেই এনজাইমটা হচ্ছে গ্যালাক্টোজ ট্রান্সফারেজ। তাহলে ওই এবিও লোকাসের জিনের যে ফর্মটা গ্যালাক্টোজ ট্রান্সফারেজ এই এনজাইমটাকে কোড করছে সেই ফর্মটাকে বা সেই অ্যালিলটাকে আমরা বলছি ক্যাপিটাল আইবি অ্যালিল। তাহলে সেটা বি অ্যান্টিজেন তৈরি করছে এইচ অ্যান্টিজেন থেকে এবং ব্লাড গ্রুপটা বি হচ্ছে। আর স্মল আইটা কী করছে?
স্মল আইটা যে এনজাইমটাকে কোড করছে সেটা নন ফাংশনাল, সেটা কোনো শর্করাকে ট্রান্সফার করতে পারছে না, বা সেটা বলতে পারি এইচ অ্যান্টিজেনের সঙ্গে কোনো সুগার মলিকিউলকে অ্যাড করতে পারছে না। নন ফাংশনাল, তার কার্যকারিতা নেই। এই নন ফাংশনাল এনজাইমটা কোড করছে স্মল আই অ্যালিল, এবং তার ফলে কি হচ্ছে, যেহেতু নন ফাংশনাল এনজাইমটা, সেই জন্য সে এ অ্যান্টিজেনেও কনভার্ট করতে পারছে না এইচ অ্যান্টিজেনকে, বি অ্যান্টিজেনেও কনভার্ট করতে পারছে না, তাহলে এইচ অ্যান্টিজেনটা আনচেঞ্জড থেকে যাচ্ছে, এবং সেক্ষেত্রেই আমরা দেখছি ব্লাড গ্রুপ ও হচ্ছে। এ অ্যান্টিজেনও তৈরি হয়নি, বি অ্যান্টিজেনও তৈরি হয়নি, কিন্তু ওই যে আমরা আরবিসির ওপর দেখেছিলাম স্পাইকের মতন, সেটা হচ্ছে এই ও অ্যান্টিজেন বা এইচ অ্যান্টিজেন, যেটা আনচেঞ্জড অবস্থায় সেখানে রয়ে যাচ্ছে। এবার আমরা দেখে নিই যে তিনটে অ্যালিল দেখলাম, ক্যাপিটাল আই এ, ক্যাপিটাল আই বি এবং স্মল আই। এবার আমরা দেখে নিই যে এই তিনটে অ্যালিলের মধ্যে সম্পর্কটা কীরকম। আমরা তো মেন্ডেল যখন দুটো অ্যালিল বলেছিলেন, একটা জিনের দুটো অ্যালিল, সেখানে বলেছিলেন একটা প্রকট একটা প্রচ্ছন্ন, কিন্তু এখানে যখন তিনটে অ্যালিল, এই তিনটে অ্যালিলের মধ্যে এই রিলেশনশিপটা কি সেটা এবার আমরা দেখে নিই। তোমরা তার সিম্বলগুলো দেখেই বুঝতে পারছো, অ্যালিলের সিম্বলগুলো দেখেই বুঝতে পারছো যে এখানে ক্যাপিটাল আই এ এবং ক্যাপিটাল আই বি এই দুটো হচ্ছে কোডমিন্যান্ট, মানে হেটেরোজাইগাস অবস্থায় যখন এই দুটো অ্যালিলই প্রেজেন্ট থাকে কোনো হেটেরোজাইগোটের মধ্যে, তখন আই এটা এন অ্যাসিডাইল গ্যালাক্টোজামিন ট্রান্সফারেজ তৈরি করে এ অ্যান্টিজেন তৈরি করে, আবার আইবিটাও কিন্তু গ্যালাক্টোজ ট্রান্সফারেজ তৈরি করে উৎপন্ন করার মাধ্যমে বি অ্যান্টিজেন তৈরি করে, মানে এ অ্যান্টিজেনও তৈরি করছে, বি অ্যান্টিজেনও তৈরি করছে, দুজনে সাইমালটেনিয়াসলি এক্সপ্রেসড হচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলছি কোডমিন্যান্ট। আর স্মল আইটা হচ্ছে রিসেসিভ টু ক্যাপিটাল আই এ অ্যান্ড ক্যাপিটাল আই বি, তার মানে স্মল আইটা প্রচ্ছন্ন, কার থেকে প্রচ্ছন্ন না, ক্যাপিটাল আই এ এবং ক্যাপিটাল আই বির থেকে প্রচ্ছন্ন, মানে যখন হেটেরোজাইগাস অবস্থায় এই স্মল আইটা ক্যাপিটাল আই এর সঙ্গে উপস্থিত থাকছে, তখন আই এর বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে, কারণ যেহেতু সেটা প্রকট স্মল আই এর ওপর, এবং যখন আইবির সঙ্গে হেটেরোজাইগাস অবস্থায় থাকছে স্মল আইটা, তখন আইবির বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, কারণ আইবিটাও ক্যাপিটাল আইবিটাও প্রকট স্মল আই এর ওপরে। তাহলে এটা হচ্ছে আই এ, আইবি এবং স্মল আই এর মধ্যে রিলেশনশিপ। এবং তাহলে আমরা দেখি যে এবার যদি আমরা দেখে নিই যে আমাদের ব্লাডের জিনোটাইপ এবং ফিনোটাইপ, সেটা যদি আমরা দেখে নিই যে কী হবে। ধরো যদি ক্যাপিটাল আই এটা এ অ্যান্টিজেন তৈরি করছে, তাহলে অবভিয়াসলি যখন আই এটা হোমোজাইগাস কন্ডিশনে থাকবে তখন আমাদের ব্লাড গ্রুপ এ হবে, কারণ এ অ্যান্টিজেন তৈরি হয়েছে। একই রকমভাবে ক্যাপিটাল আইবি যখন হোমোজাইগাস কন্ডিশনে থাকবে তখন বি অ্যান্টিজেন তৈরি হবে, তার মানে আমাদের ব্লাড গ্রুপ বি হবে। আর স্মল আইটা যেহেতু কোনো এনজাইমই নন ফাংশনাল এনজাইমকে কোড করছে, সেই জন্য তার তো এ অ্যান্টিজেন বা বি অ্যান্টিজেন কিছুই তৈরি হবে না, তাহলে সেক্ষেত্রে সেটা যখন হোমোজাইগাস অবস্থায় থাকবে তখন ও ব্লাড গ্রুপ তৈরি হবে, কারণ এটা যেহেতু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, হোমোজাইগাস রিসেসিভ অবস্থায়, হোমোজাইগাস অবস্থাতেই এর ক্যারেক্টারটা প্রকাশ পাবে, এর বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, অর্থাৎ এটা ও ব্লাড গ্রুপ হবে। আর যদি ক্যাপিটাল আই এটা হেটেরোজাইগাস অবস্থায় থাকে উইথ স্মল আই, হেটেরোজাইগাস অবস্থায় স্মল আই এর সঙ্গে হেটেরোজাইগাস অবস্থা, মানে অন্য অ্যালিলটা স্মল আই, তখন যেহেতু স্মল আই এর ওপর ক্যাপিটাল আই এ প্রকট, সেই জন্য আই এটা এ অ্যান্টিজেন তৈরি করবে, এবং যার ফলেও কিন্তু আমাদের ব্লাড গ্রুপ এ হবে। একই রকমভাবে যখন আইবিটা স্মল আই এর সঙ্গে থাকবে, যেহেতু আইবিটা স্মল আই এর ওপর প্রকট, সেক্ষেত্রেও বি অ্যান্টিজেন তৈরি হবে এবং ব্লাড গ্রুপ বি হবে। কিন্তু যখন আই এ আইবি হেটেরোজাইগাস অবস্থায় থাকবে, মানে হেটেরোজাইগাস অবস্থায় একটা অ্যালিল আই এ একটা অ্যালিল আইবি, দুজনেই যেহেতু কোডমিন্যান্ট বা সহপ্রকট, সেই জন্য আই এ অ্যান্টিজেন তৈরি করবে, আইবি বি অ্যান্টিজেন তৈরি করবে। সেক্ষেত্রে আমাদের আরবিসির উপর দুটো অ্যান্টিজেনই থাকবে, দু ধরনের অ্যান্টিজেনই থাকবে, এবং সেক্ষেত্রে আমাদের ফিনোটাইপ হবে এ বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্লাড গ্রুপ যদি এ হয় তাহলে আমাদের দু ধরনের জিনোটাইপ হতে পারে, একটা হোমোজাইগাস আই এ আর একটা হচ্ছে হেটেরোজাইগাস, এখানে আই এ স্মল আই। বি এর ক্ষেত্রেও তাই দু ধরনের জিনোটাইপ হতে পারে, একটা হচ্ছে ক্যাপিটাল আইবি মানে হোমোজাইগাস কন্ডিশন, আর একটা হেটেরোজাইগাস কন্ডিশন যেখানে ক্যাপিটাল আইবির সঙ্গে স্মল আইটা রয়েছে। কিন্তু এবি ব্লাড গ্রুপের ক্ষেত্রে এবং ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে একটা করেই জিনোটাইপ হবে,
তার মানে এটার ফিনোটাইপ দেখেই আমরা তার জিনোটাইপটাও বলতে পারবো। এ বির ক্ষেত্রে তার একটাই জিনোটাইপ হবে, সেটা হচ্ছে ক্যাপিটাল আই এ ক্যাপিটাল আই বি, এবং ও এর ক্ষেত্রেও একটাই জিনোটাইপ হবে, সেটা হচ্ছে হোমোজাইগাস রিসেসিভ অ্যালিলগুলো, অর্থাৎ স্মল আই স্মল আই। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই অবধি বোঝা গেছে। এখানে এই অংশটা তোমরা খুব ভালো করে, বিশেষ করে জিনোটাইপটা, এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের জিনোটাইপটা খুব ভালো করে বুঝবে, তার কারণ এটা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালের সিলেবাসেও আছে, যেখানে তোমাদের পেডিগ্রি অ্যানালিসিস করতে হয়, সেখানে এবিও ব্লাড গ্রুপ সিস্টেমে পেডিগ্রি অ্যানালিসিস করতে দেওয়া হয়, এবং এটা পরীক্ষাতেও আসে, প্র্যাকটিক্যাল পরীক্ষাতেও আসে। সেই জন্য এই জিনোটাইপটা, এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের জিনোটাইপটা কিন্তু তোমরা খুব ভালো করে শিখবে। এরপরে আমি জাস্ট দুটো ক্রস দেখাচ্ছি, যেহেতু ব্ল্যাকবোর্ড নেই, ব্ল্যাকবোর্ড থাকলে অনেকগুলো ক্রস করে দেখানো সম্ভব হতো এবং তোমাদের বুঝতেও সুবিধে হতো ক্রসগুলো। এখানে ব্ল্যাকবোর্ড নেই, তাই হোক স্লাইডের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি। যে এক্সাম্পলটা নিয়েছি, খুব ইন্টারেস্টিং এক্সাম্পল। দেখো, প্রথম এক্সাম্পলের ক্ষেত্রে আমি নিয়েছি যে বাবা এবং মায়ের মধ্যে একজন এ ব্লাড গ্রুপ, একজন বি ব্লাড গ্রুপ। তাহলে একজন এ ব্লাড গ্রুপ, একজন বি ব্লাড গ্রুপ, দুজনেই দেখো এক্ষেত্রে কিন্তু হোমোজাইগাস। এ ব্লাড গ্রুপের জন্য হোমোজাইগাস, বি ব্লাড গ্রুপের জন্য হোমোজাইগাস, কারণ আইএ রয়েছে মায়ের ক্ষেত্রে, আর বাবার ক্ষেত্রে আইবি রয়েছে। যেহেতু হোমোজাইগাস, তাহলে এই ক্ষেত্রে এক ধরনেরই শুক্রাণু উৎপন্ন হবে এবং এক ধরনেরই ডিম্বাণু উৎপন্ন হবে, এবং সেইটা নিষেকের ফলে যে অপত্য তৈরি হবে সন্তানের ক্ষেত্রে, তার ব্লাড গ্রুপ সবসময় কিন্তু এ বি ব্লাড গ্রুপ হবে, কারণ বাবার থেকে আইএই আসছে এবং মার থেকে আইবি আসছে, সরি উল্টোটা বললাম, বাবার থেকে আইবি আসছে এবং মায়ের থেকে আইএ আসছে। সেই জন্য অপত্যের জিনোটাইপে সবসময় আইএ এবং আইবি এই দুটো উপস্থিত থাকবে, দুটো অ্যালিলি থাকবে, এবং সেক্ষেত্রে সন্তান সবসময় এবি ব্লাড গ্রুপ সম্পন্নই হবে। এবার ইন্টারেস্টিং বললাম কেন, এক্সাম্পলটা দেখো, এখানেও আমরা নিয়েছিলাম বাবা এবং মায়ের মধ্যে একজন এ একজন বি। এর পরের এক্সাম্পলটাতেও দেখো সেই সেম নিয়েছি কিন্তু, অর্থাৎ বাবা এবং মায়ের মধ্যে একজন এ একজন বি। কিন্তু এখানে ডিফারেন্সটা হচ্ছে, আগের এক্সাম্পলটাতে আমরা দেখেছিলাম দুজনেই হোমোজাইগাস, আর এই এক্সাম্পলটাতে আমরা দেখছি দুজনেই হেটেরোজাইগাস। দুজনেরই ব্লাড গ্রুপ, একজনের এ একজনের বি, কিন্তু এক্ষেত্রে দুজনেই হেটেরোজাইগাস, মানে একটা করে ডমিন্যান্ট অ্যালিল রয়েছে আইএ, তার সঙ্গে স্মল আই রয়েছে বাবার ক্ষেত্রে, আর মায়ের ক্ষেত্রে আইবি এবং তার সঙ্গে স্মল আই রয়েছে। তাহলে হেটেরোজাইগাস যখন, তখন দু ধরনের শুক্রাণু তৈরি হবে এবং দু ধরনের ডিম্বাণু তৈরি হবে, এবং সেগুলো যখন নিষেক ঘটাবে, তখন আমরা দেখো এখানে চেকার বোর্ডের সাহায্যে দেখেছি যে কী কী অপত্য তৈরি হতে পারে, কী কী জিনোটাইপের অপত্য তৈরি হতে পারে। দেখো এখানে প্রথম যে অপত্যটা তৈরি হয়েছে সেটা আইএ আইবি, অর্থাৎ এবি ব্লাড গ্রুপ যুক্ত অপত্য। দ্বিতীয়টা আইবি স্মল আই, মানে বি ব্লাড গ্রুপ যুক্ত অপত্য। তারপরেরটা আইএ স্মল আই, মানে এ ব্লাড গ্রুপ যুক্ত অপত্য। এবং ফোর্থ টাইপটা হচ্ছে স্মল আই, মানে ও ব্লাড গ্রুপ যুক্ত অপত্য তৈরি হচ্ছে। তাহলে এখানে আমরা দেখছি যে বাবা এবং মায়ের একজনের ব্লাড গ্রুপ এ, একজনের ব্লাড গ্রুপ বি হলে চারটে ব্লাড গ্রুপ যুক্ত সন্তানই উৎপন্ন হওয়ার পসিবিলিটিস রয়েছে, 25% করে চান্স যে কোনো ধরনের ব্লাড গ্রুপ তৈরি হওয়ার, যদি বাবা এবং মা দুজনেই এ এবং বি ব্লাড গ্রুপের জন্য হেটেরোজাইগাস হয়ে থাকে। বুঝতে পেরেছ? তাহলে এরকম আরও অসংখ্য ক্রস করা যায়, যে বাবা হোমোজাইগাস এ ব্লাড গ্রুপের জন্য, মা হেটেরোজাইগাস বি ব্লাড গ্রুপের জন্য, বা একজন এ বি ব্লাড গ্রুপ, একজন ও ব্লাড গ্রুপ, একজন এ হেটেরোজাইগাস, একজন ও, এরকমভাবে বিভিন্ন রকমের ক্রস করা যায়। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে অপত্যের মধ্যে কোন ধরনের ব্লাড গ্রুপ হওয়ার চান্স কতটা, সেটা আমরা কিন্তু এই চেকার বোর্ডের সাহায্যে আমরা ইজিলি সেটাকে বের করতে পারি। এবং এই ধরনের কিছু এক্সাম্পল তোমরা প্র্যাকটিস করবে, কারণ বললাম তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। তাহলে এবিও ব্লাড গ্রুপ সম্পর্কে আমরা পড়লাম। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আরএইচ ফ্যাক্টর বা রেসাস ফ্যাক্টর। এখানে দেখো আরএইচ ফ্যাক্টর বা রেসাস ফ্যাক্টরটা খুব ইজিলি জাস্ট দুটো কথায় বলে দেওয়া যায়, যে আরএইচ পজিটিভ, আরএইচ অ্যান্টিজেন থাকলে আরএইচ পজিটিভ, আরএইচ অ্যান্টিজেন না থাকলে আরএইচ নেগেটিভ। জাস্ট এইভাবে একটা খুব সহজেই এটাকে বলে দেওয়া যায়। কিন্তু এর ইনহেরিটেন্স প্যাটার্নটা যখন তোমাদের বলা আছে, বা এর জেনেটিক্স যখন তোমাদের জানতে হবে, তখন একটু জেনে রাখো, যে জায়গাটা বুঝতে পারবে না সেই জায়গাটা তোমরা পরে এই ভিডিওটার নিচে যে কমেন্টস থাকবে, কমেন্টস করার জায়গা থাকবে, সেইখানে যে জায়গাটা তোমাদের বুঝতে অসুবিধা হবে সেই জায়গাটা তোমরা আমাকে জাস্ট ওখানে একটা কোয়েশ্চেন করবে, আমি পরের যখন ক্লাসের ভিডিওটা দেব তখন আমি সেই ডাউটগুলো ক্লিয়ার করে দিয়ে তারপরে আমি
নেক্সট ক্লাসটা শুরু করব। আমি ফার্স্ট যে ক্লাসটা তোমাদের করিয়েছি সেখানেও আমি এটা বলতে ভুলে গেছিলাম, কোনো যদি ডাউট থাকে, কোনো কোয়েশ্চেন যদি থাকে, তাহলে তোমরা কমেন্টের ওখানে তোমরা কোয়েশ্চেনটা করতে পারো, আমি সেটা পরের ক্লাসটাতে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে দেখে নাও একটুখানি যে RH ফ্যাক্টর বা রেসাস ফ্যাক্টরটা কী জিনিস। এই RH ফ্যাক্টর বা রেসাস ফ্যাক্টর এটা একটা অ্যান্টিজেন, যেই অ্যান্টিজেনটা প্রথম ডিসকভার করা হয়েছিল রেসাস ম্যাকাক বলে একটা বানরের দেহে। এখানে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা। 1940 সালে কার্ল ল্যান্ডস্টেনার আর আলেকজান্ডার উইনার তারা ব্লাড টাইপিংয়ের ওপর, হিউম্যান ব্লাড টাইপিংয়ের ওপর বিভিন্ন এক্সপেরিমেন্ট করছিলেন, এবং সেই এক্সপেরিমেন্টের একটা পার্ট হিসেবে তারা কী করলেন, এই রেসাস মাঙ্কিটার যে রেড ব্লাড সেলস আছে বা ব্লাড আছে সেটাকে তারা র্যাবিট বা গিনিপিগ এদের মধ্যে ইনজেক্ট করলেন। তাহলে আমরা জানি যে অ্যান্টিজেনের এগেনস্টে, যদি সেটা ফরেন অ্যান্টিজেন হয় তাহলে তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয় আমাদের ব্লাড সেরামে ইমিউনোলজিক্যাল কারণে, তোমার ইমিউনিটি তৈরি করার জন্য। তাহলে এই তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে এই রেসাস মাঙ্কির ব্লাডটা যখন গিনিপিগ বা র্যাবিটের দেহে ঢোকানো হলো, তখন তাদের ব্লাড সিরামেও এই আরবিসির উপর যদি রেসাস মাঙ্কির আরবিসির উপর যদি কোনো অ্যান্টিজেন থেকে থাকে, তাহলে তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হলো। এবার ওনারা কী করেছিলেন, ওই র্যাবিট বা গিনিপিগ থেকে ওই সেরামটাকে নিয়ে বিভিন্ন মানুষের ব্লাডের সঙ্গে সেই সেরামটা রিয়্যাক্ট করিয়েছিলেন, দেখিয়েছিলেন যে তার রেজাল্ট কী হয়। এবং তারা দেখেছিলেন যে কিছু ক্ষেত্রে মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছিলেন যে ব্লাডটা যখন হিউম্যান ব্লাডের সঙ্গে ওদের র্যাবিট বা গিনিপিগের সিরামটার যখন রিয়াকশান করাচ্ছিলেন, তখন দেখছিলেন যে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাগ্লুটিনেশন হচ্ছিল। অ্যাগ্লুটিনেশন কখন হয় তোমরা জানো, যখন অ্যান্টিজেনের সঙ্গে স্পেসিফিক অ্যান্টিজেনের সঙ্গে সেই স্পেসিফিক অ্যান্টিবডির রিয়াকশান হয়, তখন অ্যাগ্লুটিনেশন রিয়াকশান হয়। অলরেডি আমরা আগের ক্লাসে পড়েছি সেটা। তাহলে এক্ষেত্রে দেখলেন যে এরকম অ্যাগ্লুটিনেশন হচ্ছে হিউম্যান ব্লাডের সঙ্গে। তার মানে তখন তারা বললেন, তার মানে ওই রেসাস মাঙ্কির আরবিসিতে এমন কোনো অ্যান্টিজেন আছে যেই অ্যান্টিজেনের এগেনস্টে র্যাবিট বা গিনিপিগের ব্লাডে সেরামে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, এবং সেই অ্যান্টিবডিটা আবার হিউম্যান ব্লাডের আরবিসির সঙ্গেও রিয়্যাক্ট করছে। তার মানে হিউম্যান আরবিসিতে ওই সেম অ্যান্টিজেনটা রয়েছে যেটা ওই রেসাস মাঙ্কিতে রয়েছে। তখন তারা ওই যেহেতু রেসাস মাঙ্কিতে প্রথম অ্যান্টিজেনটা পাওয়া গেল, সেই অনুযায়ী এটার নামকরণ করলেন রেসাস অ্যান্টিজেন বা রেসাস ফ্যাক্টর, বা সংক্ষেপে RH অ্যান্টিজেন বা RH ফ্যাক্টর বললেন। এবং ওই গিনিপিগ বা র্যাবিটের সেরামে যে অ্যান্টিবডিটা তৈরি হয়েছে সেটাকে বললেন অ্যান্টি-RH, কারণ সেটা ওই RH অ্যান্টিজেনের এগেনস্টে তৈরি হয়েছে। তাহলে তারা দেখলেন যে এই যে অ্যান্টি-RHটা কিন্তু প্রায় হিউম্যান পপুলেশনের 85% হিউম্যান ব্লাড হিউম্যান পপুলেশনের, সেক্ষেত্রে কিন্তু 85% পপুলেশনের 85%-এর ক্ষেত্রে দেখলেন যে তারা অ্যাগ্লুটিনাইজড হয়ে যাচ্ছে এই অ্যান্টি-RHের সঙ্গে রিয়্যাক্ট করে। এটা অবশ্যই আমেরিকাতে করেছিলেন এক্সপেরিমেন্টটা, এবং মেনলি আমেরিকান হোয়াইটসদের মধ্যে, আমেরিকার যারা সাদা চামড়ার মানুষ তাদের মধ্যে করেছিলেন, এবং দেখেছিলেন যে তাদের মধ্যে 85% পপুলেশনের 85% লোকের ব্লাডটা অ্যাগ্লুটিনেট করে যাচ্ছে অ্যান্টি-RHের সঙ্গে রিয়্যাক্ট করে। পরবর্তীকালে এটা অন্যদের ক্ষেত্রেও দেখা হয়েছে, যেমন আমেরিকানই কালো চামড়ার মানুষদের ক্ষেত্রে দেখা গেছে তাদের ক্ষেত্রে 95% লোকের ক্ষেত্রে অ্যাগ্লুটিনাইজড হচ্ছে, আর এশিয়ানদের ক্ষেত্রেও দেখা গেছে প্রায় ওরকমই 95% হচ্ছে অ্যাগ্লুটিনাইজড। আর আফ্রিকানদের ক্ষেত্রে তো আফ্রিকান যারা রয়েছে তাদের ক্ষেত্রে তো দেখা যাচ্ছে 100%, পুরো পপুলেশনের সবাইকার ক্ষেত্রেই এই অ্যাগ্লুটিনেশনটা হয়। তাহলে এই অ্যান্টি-RHের সঙ্গে ব্লাডটা রিয়্যাক্ট করে অ্যাগ্লুটিনাইজড হচ্ছে না, অর্থাৎ অ্যাগ্লুটিনেশন রিয়াকশান হচ্ছে কি হচ্ছে না তার উপর ডিপেন্ড করে আমরা আমাদের ব্লাডকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে RH পজিটিভ আর একটা RH নেগেটিভ। বুঝতেই পারছো যে যাদের ব্লাডটা অ্যাগ্লুটিনেশন রিয়াকশান করছে অ্যান্টি-RHের সঙ্গে তাদেরকে বলা হচ্ছে RH পজিটিভ, আর যাদের ক্ষেত্রে এটা করছে না
অ্যাগ্লুটিনেশন রিয়াকশনটা করছে না তাদেরকে বলা হচ্ছে RH নেগেটিভ। কারণ অ্যাগ্লুটিনেশন হবে কখন? যখন আরবিসির উপর অ্যান্টিজেনটা থাকবে, RH অ্যান্টিজেনটা থাকবে, তবেই তো অ্যাগ্লুটিনাইজড হবে। তাহলে RH অ্যান্টিজেন থাকলে সেটা অবশ্যই পজিটিভ হবে। আর অ্যাগ্লুটিনেশন কখন হবে না? যখন আরবিসিতে কোনো অ্যান্টিজেন নেই, তখন অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হচ্ছে না, তার ফলে অ্যাগ্লুটিনেশন হবে না। তাহলে RH অ্যান্টিজেনটা না থাকলেই তাকে আমরা RH নেগেটিভ বলবো। তাহলে এই অ্যাগ্লুটিনেশন রিয়াকশনের উপর ডিপেন্ড করে আমরা কার্ল ল্যান্ডস্টাইন এবং ওয়েনার দুভাগে ভাগ করেন, একটা হচ্ছে RH পজিটিভ আর একটা হচ্ছে RH নেগেটিভ। এই RH ফ্যাক্টরটা কি? RH ফ্যাক্টর আমরা দেখেছিলাম যে A অ্যান্টিজেন, B অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনগুলো হচ্ছে কার্বোহাইড্রেট। আর এখানে আমরা দেখছি এই RH ফ্যাক্টর সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রোটিন, যেই প্রোটিনটা মেনলি রেড ব্লাড সেলসের মেমব্রেনের মধ্যে থাকে। এটা একটা মেমব্রেন প্রোটিন, যেটাকে কিন্তু মেমব্রেনের মধ্যে দিয়ে লুপ তৈরি করে থাকে। সেটা তোমাদের এখন জানার দরকার নেই। যাই হোক, রেড ব্লাড সেলের মেমব্রেনের মধ্যে থাকা একটা প্রোটিন, সেটাই এই RH অ্যান্টিজেন হিসেবে কাজ করে। এবার যদি কারুর রেড ব্লাড সেলসে এই প্রোটিনটা থাকে তবে সে RH পজিটিভ হবে, এবং যার ক্ষেত্রে এই প্রোটিনটা থাকবে না সে RH নেগেটিভ হবে। এইটুকুনি তো আমরা বুঝলাম। তাহলে এবিও সিস্টেম আর এবিও ব্লাড গ্রুপ সিস্টেম এবং RH ব্লাড গ্রুপ সিস্টেমে দুটো পড়লাম। এই দুটোর মধ্যে ডিফারেন্স কী তাহলে দেখিনি। একটা ডিফারেন্স এক্ষুনি বলেছি যে RH অ্যান্টিজেনটা প্রোটিন মলিকিউল, যেখানে A অ্যান্টিজেন বা B অ্যান্টিজেনটা কার্বোহাইড্রেট মলিকিউল ছিল, রাদার আমরা বলতে পারি অলিগোস্যাকারাইডস ছিল। আর একটা ডিফারেন্স যেটা দেখো খুব ইন্টারেস্টিং ডিফারেন্স, সেটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের রক্তে আরবিসির উপর অ্যান্টিজেন থাকার সঙ্গে সঙ্গে আমাদের রক্তরসে একটা অ্যান্টিবডিও থাকে। সেটা অন্য অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি, মানে A অ্যান্টিজেন থাকলে আরবিসিতে ব্লাড সেরামে B অ্যান্টিবডি থাকবে, তাই তো, অ্যান্টি B থাকবে। এটা আমরা দেখেছিলাম। এটা ন্যাচারালি সবাইকার ক্ষেত্রেই থাকে নর্মালি। A ব্লাড গ্রুপ যাদের তাদের সবাইকারই অ্যান্টি B আছে, B ব্লাড গ্রুপ যাদের তাদের সবাইকারই অ্যান্টি A আছে ব্লাড সেরামে, তাই তো। কিন্তু এই RH এর ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে RH আছে একজনের নেই। কিন্তু আমরা দেখেছিলাম যে A অ্যান্টিজেন B অ্যান্টিজেন নেই ওতে, কিন্তু ও এর ব্লাড সেরামে কিন্তু অ্যান্টি A অ্যান্টি B প্রেজেন্ট ছিল, তাই তো। তাহলে এখানে যাদের RH অ্যান্টিজেন নেই, অর্থাৎ যারা RH নেগেটিভ, তাদের ব্লাডে অ্যান্টি RH থাকার কথা, কিন্তু সেটা এখানে দেখা যাচ্ছে যে এই RH ব্লাড গ্রুপ সিস্টেমের ক্ষেত্রে অ্যান্টি RHটা ব্লাড সেরামে নর্মালি প্রেজেন্ট থাকে না। এই RH অ্যান্টিজেনের জন্য কোনো অ্যান্টিবডি নর্মালি আমাদের ব্লাড সেরামে প্রেজেন্ট থাকে না। পজিটিভদের ক্ষেত্রে তো থাকবেই না, তাহলে অ্যাগ্লুটিনেশন হবে। নেগেটিভদের ক্ষেত্রেও থাকে না। নেগেটিভদের ক্ষেত্রে তাদের ব্লাড সিরামে অ্যান্টি RH তৈরি হয় যখন তাদের ব্লাডটা যদি কোনোভাবে RH পজিটিভ রেড ব্লাড সেলসের কাছে এক্সপোজড হয়, তবেই একমাত্র RH নেগেটিভদের ব্যক্তিদের ব্লাড সেরামে অ্যান্টি RH তৈরি হবে। যদি কখনো এক্সপোজ না হয় তাহলে কখনোই অ্যান্টি RH তৈরি হবে না। এটা কিন্তু এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের সঙ্গে RH ব্লাড গ্রুপ সিস্টেমের একটা ডিফারেন্স, যে অ্যান্টি RHটা কিন্তু আমাদের সেরামে নর্মালি প্রেজেন্ট থাকে না। কিন্তু নর্মালি প্রেজেন্ট না থাকলেও এই RH পজিটিভ এবং RH নেগেটিভ এই কন্ডিশনটা আমাদের অনেক সমস্যার সৃষ্টি করে। তার মধ্যে একটা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এটাও তোমরা ক্লাস 9-এ একটু হলেও পড়ে এসছো। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস এটা হচ্ছে যে মাতৃগর্ভের মধ্যেই ভ্রূণের মৃত্যু ঘটে আরবিসি ভেঙে যাওয়ার জন্য বা অ্যানিমিক কন্ডিশনের জন্য মৃত্যু ঘটে, এরিথ্রোব্লাস্টটা নষ্ট হয়ে যাওয়ার জন্য। তাহলে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, বা যদি সন্তানের জন্মও হয় তারপরেও তাদের মধ্যে সিভিয়ার অ্যানিমিয়া দেখা যায় রেড ব্লাড সেলস নষ্ট হয়ে যাওয়ার জন্য, যেটাকে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন বলা হচ্ছে, বা কখনো কখনো সংক্ষেপে HDN বলা হয়, হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। এইটা কী কারণে হয়? এটাও কিন্তু এই RH অ্যান্টিজেনের কারণেই হয়। কিভাবে হয় আমরা দেখে নিই। ধরো মায়ের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয়, অবশ্যই এখানে মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভই হতে হবে, এবং বাবার ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে কি হবে? তাহলে তাদের সন্তানের ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয়, পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে, নাও হতে পারে, বাবা পজিটিভ মা নেগেটিভ হলে সন্তানও নেগেটিভ হতে পারে, সেটা আমরা এরপরেই পড়বো যখন ইনহেরিটেন্সটা পড়বো। তাহলে বাবা যদি পজিটিভ এবং মা নেগেটিভ, সেক্ষেত্রে যে ফিটাস, ডেভেলপিং ফিটাস, তার ব্লাড গ্রুপ যদি RH পজিটিভ হয়
তাহলে এই সমস্যাটা হতে পারে। কিভাবে সমস্যাটা হয় দেখো, যখন সাধারণভাবে যখন ভ্রূণটা মায়ের গর্ভের মধ্যে থাকে, তখন মায়ের ব্লাডটা, মায়ের রক্তটা ভ্রূণের মধ্যে প্রবাহিত হয়, কিন্তু ভ্রূণের রক্তটা কিন্তু কোনোভাবেই মার ব্লাড স্ট্রিমের সঙ্গে মেশে না। কাজেই ভ্রূণের যদি RH পজিটিভও হয়, সেই পজিটিভ ব্লাডটা মায়ের দেহে প্রবেশ করছে না, মায়ের নেগেটিভ ব্লাডটা সন্তানের দেহে প্রবেশ করছে, কিন্তু ফেটাসের ভ্রূণের রক্তটা মায়ের দেহে প্রবেশ করছে না। কিন্তু কাজে কোনো প্রবলেম নেই, কিন্তু সন্তান জন্মের সময় অনেক সময় এই রক্তটা ভ্রূণের রক্তের সঙ্গে মায়ের রক্ত মিশে যায়, যার ফলে মায়ের যে RH নেগেটিভ ব্লাড, সেই ব্লাডটা এক্সপোজড হয় RH পজিটিভ ব্লাড, এবং তখন কি হয়, যেহেতু RH অ্যান্টিজেনটা মার ক্ষেত্রে ফরেন অ্যান্টিজেন, তখন মার ব্লাডে ওই RH অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টি RH তৈরি হয়, অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে এই যে অ্যান্টি RHটা তৈরি হয়ে মার ব্লাডে থেকে গেল, ফার্স্ট চাইল্ডের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। সেকেন্ড চাইল্ডের ক্ষেত্রে যদি আবারও ধরো সেম জিনিস হয়, অর্থাৎ ভ্রূণের ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয়, ভ্রূণের ব্লাড যদি পজিটিভ হয়, RH পজিটিভ হয়, সেক্ষেত্রে কী হচ্ছে, মার রক্ত তো ভ্রূণের মধ্যে প্রবেশ করে বললাম, তাহলে মার রক্ত যখন ভ্রূণের মধ্যে প্রবেশ করছে, তখন মার রক্তে অলরেডি ফার্স্ট চাইল্ড বার্থের সময় থেকে অ্যান্টি RH রয়েছে, সেই অ্যান্টি RHটাও ভ্রূণের দেহে প্রবেশ করবে, এবং সেই অ্যান্টি RHটা ভ্রূণের যে RH অ্যান্টিজেন রয়েছে তার সঙ্গে রিয়্যাক্ট করে তার RBCগুলোকে অ্যাগ্লুটিনাইজ করে দেবে, এবং যার ফলে RBCগুলো নষ্ট হয়ে যাবে, এবং যার ফলে অ্যানিমিয়া হবে এবং ফিটাসের মৃত্যু ঘটবে, ভ্রূণাবস্থাতেই তার মৃত্যু ঘটবে, এবং এটাকেই বলা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। সাধারণভাবে প্রথম সন্তানের ক্ষেত্রে যদি না ভ্রূণাবস্থায় কোনোভাবে ভ্রূণের রক্ত কোনোভাবে মায়ের রক্তের সঙ্গে মিশে গিয়ে থাকে, সেটা ছাড়া প্রথম চাইল্ডের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। এই প্রবলেমটা দেখতে পাওয়া যায় সেকেন্ড চাইল্ডের সময় থেকে, যদিও এখন আর এটা কোনো প্রবলেম নয়, কারণ এখন বিভিন্ন ধরনের ইঞ্জেকশন দেওয়ার মাধ্যমে, যেমন ধরো একটা ডিফেক্টিভ অ্যান্টি RH মাকে ইনজেক্ট করা হয়। ডিফেক্টিভ অ্যান্টি RH মানে যারা RH অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করতে পারবে কিন্তু তাদেরকে অ্যাগ্লুটিনাইজেশন ঘটাবে না, এরকম ইনজেকশন দেওয়া হয়, যার ফলে যখন সন্তানের জন্মের সময় যখন তার RH পজিটিভ রক্ত মায়ের RH নেগেটিভ রক্তের সঙ্গে মেশে, তখন মাকে যে ইনজেক্ট করা হয়েছে ডিফেক্টিভ অ্যান্টি RH, সেই ডিফেক্টিভ অ্যান্টি RHগুলো ওই ভ্রূণের যে রক্তটা মিশেছে মায়ের, সেখানে RH অ্যান্টিজেনগুলোর সঙ্গে বাইন্ড করে গিয়ে সেগুলোকে ইনঅ্যাক্টিভ করে দেয়, তখন আর সেগুলো মায়ের রক্তে অ্যান্টি RH তৈরি করতে পারে না। কাজেই এরকম ট্রিটমেন্ট বেরিয়েছে, কাজে এখন আর এটা কোনো সমস্যা নয়, কিন্তু এই ধরনের সমস্যা দেখা যায় RH এর ক্ষেত্রে। এটা দেখলাম আমরা, এইটাও তোমরা কিছুটা হলেও ক্লাস 9-এ পড়েছো। এবার আমরা এই RH এর জেনেটিক্স সম্পর্কে দেখি। এই জায়গাটা খুব ভালো করে শুনবে, এটা একটু কমপ্লিকেটেড, এই জায়গাটা এতটা কমপ্লিকেটেড করে হয়তো তোমাদের জানার দরকার নেই, বা হয়তো জানার দরকার আছে, কারণ যদি আমি এই পুরো জিনিসটা তোমাদের না বলি তাহলে তোমাদের আইডিয়াটা ঠিক হবে না। কাজেই জাস্ট জেনে রাখো যে কীভাবে এই RH অ্যান্টিজেনটা কীভাবে জিন এটাকে নিয়ন্ত্রণ করে, সেটা আমরা জেনে রাখি। এটা কিভাবে নিয়ন্ত্রণ করে তার দুটো থিওরি আছে, একটা হচ্ছে ওয়াইনারের থিওরি আর একটা হচ্ছে ফিশার রেসের থিওরি। ওয়াইনার দেখেছো, তিনি কার্ল ল্যান্ডস্টেনারের সঙ্গে এই ব্লাড গ্রুপ RH অ্যান্টিজেনটা আবিষ্কারের ক্ষেত্রে যে এক্সপেরিমেন্টগুলো করেছিলেন সেখানে ওয়াইনারও ছিলেন, এবং ওয়াইনার থিওরি এবং ফিশার রেসের থিওরি কিন্তু মোটামুটি একই সময়ের, ওই 1941 থেকে 1950 এর মধ্যে এই দুজনই কাজ করেছিলেন। কাজেই এরা দুজন একই সমসাময়িক মূলত, তো কিন্তু দুজনের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে। তাহলে তোমাদের যেহেতু মাল্টিপল অ্যালিলের মধ্যে RH ব্লাড গ্রুপের ইনহেরিটেন্সটা বলা হয়েছে, সেই জন্য হয়তোবা মাল্টিপল অ্যালিলের জন্যই তোমাদের এইটা সিলেবাসে রাখা হয়েছে, সেই জন্য ওয়াইনারের থিওরিটা আমাদের পড়তেই হবে, কারণ ওয়াইনারের থিওরিতেই মাল্টিপল অ্যালিলিজমটা বলা হচ্ছে RH অ্যান্টিজেনের জন্য। ওয়াইনার কি বলেছিলেন দেখে নিই। ওয়াইনার বলেছিলেন যে এই RH অ্যান্টিজেনটাকে, যে জিনটা
আরএইচ অ্যান্টিজেনটা তৈরি করছে সেটা একটা জিনই এটাকে কন্ট্রোল করছে, এবং সেটা একটা জিন লোকাসে রয়েছে যেটাকে আরএইচ লোকাস বলা হচ্ছে। সেই আরএইচ লোকাসে একটাই জিন আছে, আরএইচ জিন, কিন্তু যার অনেকগুলো অ্যালিল আছে, তার অ্যালেলিক ফর্ম আছে অনেকগুলো, রূপভেদ আছে অনেকগুলো। সেই জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিজেন, তারা বিভিন্ন টাইপের অ্যান্টিজেন তৈরি করে। আরএইচ অ্যান্টিজেনটা বিভিন্ন ধরনের হয়ে থাকে, প্রায় জেনে রাখো যে প্রায় 45-50 এইরকম টাইপের অ্যান্টিজেন আছে। কিন্তু অতগুলো অ্যান্টিজেন নিয়ে আমাদের কাজ নয়, আমাদের যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্টিজেনের যে পার্টগুলো আরএইচের ক্ষেত্রে সেইটা শুধু আমরা পড়ব। তাহলে ওয়াইনার বলেছিলেন যে আরএইচ লোকাস একটাই আছে এবং তার ক্রোমোজোমে আরএইচ একটাই লোকাস আছে এবং তাতে একটাই জিন আছে আরএইচ জিন, কিন্তু সেই আরএইচ জিনের অনেকগুলো রূপভেদ আছে। সেটা এবিও ব্লাড গ্রুপের মতো কিন্তু মাত্র 3টে অ্যালিলিক ফর্ম না। ওয়াইনার বললেন এই আরএইচ জিনের অ্যালিল আছে 8টা অ্যালিল আছে। R0 যেগুলোকে ডিনোট করেছিলেন ক্যাপিটাল R0, ক্যাপিটাল R1, R2, RZ, আর স্মল r, r ড্যাশ, r ডাবল ড্যাশ, RY, এই দিয়ে। এর মধ্যে দেখেই বুঝতে পারছো যেগুলো ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে সেগুলো হচ্ছে ডমিনেন্ট, মানে এগুলো থাকলে, এগুলোর মধ্যে কোনো একটা থাকলেই RH পজিটিভ হবে রক্ত, এবং স্মল আর এর মধ্যে যে কোনো একটা অ্যালিল থাকলে, যখন অ্যালিলগুলো হোমোজাইগাস অবস্থায় থাকবে, অর্থাৎ দুটো হোমোলোগাস ক্রোমোজোমেই স্মল আর অ্যালিল থাকবে, স্মল আর এর এই চারটের মধ্যে যে কোনো দুটো যদি থাকে তবেই একমাত্র RH নেগেটিভ হবে। এটা ওয়াইনার বলেছিলেন, ঠিক আছে? তাহলে ওয়াইনারের ক্ষেত্রে ওই যেটা আমি এক্ষুনি বললাম, যদি আর অ্যালিলটা প্রেজেন্ট থাকে, অ্যানি অফ দ্য আর অ্যালিল যদি থাকে, এই চারটের মধ্যে যে কোনো একটা থাকলেই আর পজিটিভ হবে। আর যেমন এরকম হোমোজাইগাসও দেখিয়েছি ক্যাপিটাল আর, আবার হেট্রোজাইগাস অবস্থাতেও দেখিয়েছি। আর যদি স্মল আরটা দুটো কপি থাকে, মানে অবশ্যই তোমরা জানো যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা শুধুমাত্র হোমোজাইগাস কন্ডিশনেই প্রকাশ পায়, তাহলে যদি স্মল আরটা হোমোজাইগাস কন্ডিশনে থাকে, মানে দুটো কপি থাকে, তবেই সেটা RH নেগেটিভ হবে। যেমন এই ধরনের জিনোটাইপগুলো থাকলে RH নেগেটিভ হবে। এটা তো ওয়াইনারের থিওরি, যেখানে মাল্টিপল অ্যালিল এই RH পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটাকে কন্ট্রোল করছে একটাই জিন, যা মাল্টিপল অ্যালিল। ওয়াইনারের থিওরির সঙ্গে আমাদের কিন্তু একটু ফিশার রেস থিওরিটাও জানতে হবে, তার কারণ এখন কিন্তু জেনারেলি ফিশার রেস থিওরিটাই অ্যাকসেপ্টেবল, মোস্ট অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, এখন ওয়াইনারের মাল্টিপল অ্যালিল থিওরিটা ঠিক সেটা মানে সেটা অবসলিট হয়ে গেছে ঠিক বলবো না, মানে সেটাকে এখন সেটা লেস ইম্পর্ট্যান্ট, মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে ফিশার রেস যেভাবে দেখিয়েছিলেন সেটা। ফিশার রেসের সঙ্গে ওয়াইনারের ডিফারেন্স থিওরির একটা মেজর ডিফারেন্স আছে। মেজর ডিফারেন্সটা কি? মেজর ডিফারেন্সটা হচ্ছে যে ওয়াইনার বলেছিলেন যে একটাই জিন এই আরএইচটাকে, অ্যান্টিজেনটাকে কন্ট্রোল করছে, এই ক্যারেক্টারটাকে কন্ট্রোল করছে, এবং তার অনেকগুলো অ্যালিল রয়েছে। আর ফিশার আর রেস কি বললেন? তারা বললেন যে তা নয়, এই অ্যান্টিজেনের প্রেজেন্স বা অ্যাবসেন্স এইটাকে কন্ট্রোল করছে তিনটে সেপারেট জিন, সেটা এটাকে কন্ট্রোল করছে, একটা জিন না, তিনটে সেপারেট জিন কন্ট্রোল করছে। সেই জিনগুলো হলো ক্যাপিটাল ডি না, মানে ডি, সি এবং ই, এই তিনটে জিন রয়েছে যারা এটাকে কন্ট্রোল করছে। বুঝতে অসুবিধা হচ্ছে না আশা করি? একটু কমপ্লিকেটেড, কিন্তু একটু মন দিয়ে শোনো, তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পারবে। বোর্ড থাকলে আরও ভালোভাবে বোঝানো যেত। যাই হোক, যতটা পেরেছি আমি লিখে বোঝানোর চেষ্টা করেছি যাতে তোমাদের বুঝতে অসুবিধে না হয়। তো এই যে তিনটে সেপারেট জিন, এই সেপারেট জিনটা একটাই ক্রোমোজোমের ওপর, সেম ক্রোমোজোমের ওপর খুব কাছাকাছি অবস্থিত, খুব কাছাকাছি, ক্লোজলি লিঙ্ক, মানে এতটাই ক্লোজলি লিঙ্ক যে যাতে তাদের মধ্যে ক্রসিং ওভার প্রায় হয় না বললেই চলে, ক্রসিং ওভারের চান্স মিনিমাম বা নেই। তাহলে যখন তিনটে জিন লোকাসের মধ্যে জিন লোকাস এত কাছাকাছি রয়েছে যে তাদের মধ্যে ক্রসিং ওভার হতে পারে না, তখন কি হচ্ছে? তখন সেই তিনটে জিন কিন্তু যখনই ইনহেরিট করবে প্যারেন্ট থেকে অফস্প্রিংয়ে, তখন সেটা অ্যাজ আ গ্রুপ, তিনটের একটা গ্রুপ হিসেবে একসঙ্গে ইনহেরিট করবে। বোঝা গেল? মানে অ্যাজ আ গ্রুপ সেটা ইনহেরিট করবে।
সেটা কখনো আলাদা আলাদাভাবে ইনহেরিট করবে না। সেই জন্য দেখে মনে হবে তিনটে আলাদা আলাদা জিন হলেও যেহেতু সবসময় একসঙ্গে ইনহেরিট করে, সেই জন্য ওটাকে একটা জিন বলেই ভুল হতে পারে অনেক সময়। সেই জন্য এর ফর্মগুলোকে, যে তিনটে সেপারেট জিনের যে অ্যালিলগুলো রয়েছে সেগুলো একটা জিনেরই সেপারেট অ্যালিল বলে অনেক সময় ভুল হয়। অর্থাৎ এটাকে সিউডো অ্যালিলও বলা যেতে পারে, সিউডো অ্যালিলের উদাহরণ হিসেবেও বলা যেতে পারে। সিউডো অ্যালিল মানে অ্যালিল হিসেবে ভুল হয়। এবার এই যে প্রত্যেকটা যে লোকাস রয়েছে, মানে তিনটে যে জিন রয়েছে ডি, সি এবং ই, প্রত্যেকটা জিনে দুটো করে অ্যালিল আছে। একটা ক্যাপিটাল লেটার দিয়ে বোঝাচ্ছে, একটা স্মল লেটার দিয়ে, মানে ক্যাপিটাল ডি স্মল ডি, ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল ই স্মল। তাহলে ডি এরকমভাবে রয়েছে। তাহলে সি জিনের ধরো দুটো অ্যালিল, ক্যাপিটাল সি স্মল সি। ই জিনেরও দুটো অ্যালিল, ক্যাপিটাল ই স্মল ই। ডিটা বলছি না, কেন বলছি না এক বাদেই সেটা দেখবে। তাহলে এরকম রয়েছে, মানে দুটো করে অ্যালিল রয়েছে। এই অ্যালিলগুলোর মধ্যে ডিটা, ক্যাপিটাল ডিটা ডমিনেন্ট, স্মল ডি জিনের ওপর বলা হচ্ছে ডমিনেন্ট। মানে যদি ক্যাপিটাল ডি থাকে তাহলে ডি সেটাকে ডি অ্যান্টিজেনটা তৈরি করবে, সে এক্সপ্রেস করবে নিজেকে। কিন্তু ক্যাপিটাল সি স্মল সি এই দুটো হচ্ছে কোডমিনেন্ট। মানে একটা হোমোজাইগাসে, হোমোলোগাস ক্রোমোজোমে যদি ক্যাপিটাল সি থাকে ধরো, আর একটা হোমোলোগাস ক্রোমোজোমে যদি স্মল সি থাকে, তাহলে ক্যাপিটাল সিটাও ক্যাপিটাল সি অ্যান্টিজেন তৈরি করবে, আবার স্মল সিটাও স্মল সি অ্যান্টিজেন তৈরি করবে। কোডমিনেন্ট দুটো, যদিও একটা স্মল লেটারে একটা বিগ লেটারে দেখিয়েছিলেন ফিশার, কিন্তু দুটোই কোডমিনেন্ট, দুটো অ্যান্টিজেনই তৈরি হবে হেটেরোজাইগাসের ক্ষেত্রে। ই এর ক্ষেত্রেও তাই, এই ক্যাপিটাল ই এবং স্মল ই এই দুটো অ্যালিলই হচ্ছে কোডমিনেন্ট। মানে যদি হেটেরোজাইগাস কন্ডিশনে এই দুটো থাকে তাহলে দু ধরনের অ্যান্টিজেনই তৈরি হবে। তাহলে কোনো, এখানে আমি ডি এর কথাটা কেন বলছিলাম না, তার কারণ এই যে স্মল ডিটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে ক্যাপিটাল ডি এর অ্যাবসেন্স। স্মল ডি বলে কিন্তু কোনো অ্যালিল নেই, অ্যাকচুয়ালি স্মল ডি বলে কোনো জিন এক্সিস্ট করে না। তার মানে শুধু ক্যাপিটাল ডি থাকবে। কোনো কারণে যদি ক্যাপিটাল ডিটা ডিলিটেড হয়ে যায় বা ডিফেক্টিভ হয়ে যায়, যখন ক্যাপিটাল ডি অ্যান্টিজেনটা তৈরি হচ্ছে না, তখন সেটাকে আমরা স্মল ডি, মানে অ্যাবসেন্স, ক্যাপিটাল ডি অ্যান্টিজেনটা তৈরি হয়নি, তখন সেটাকে আমরা স্মল ডি দিয়ে ডিনোট করি। অ্যাকচুয়ালি স্মল ডিটা এক্সিস্ট করে না। সেই জন্যই আমরা বলছিলাম যে ক্যাপিটাল ডিটা হচ্ছে ডমিনেন্ট ওভার স্মল ডি জিন। তাহলে ক্যাপিটাল ডিটা ডি অ্যান্টিজেন তৈরি করবে, ক্যাপিটাল ডি অ্যান্টিজেন, ক্যাপিটাল সি অ্যান্টিজেন তৈরি করবে, স্মল সি অ্যালিল, স্মল সি অ্যান্টিজেন তৈরি করবে, ক্যাপিটাল ই অ্যান্টিজেন তৈরি করবে, স্মল ই অ্যালিল, স্মল ই অ্যান্টিজেন তৈরি করবে। তাহলে কোনো একজন ইন্ডিভিজুয়ালের মধ্যে ম্যাক্সিমাম 5টা অ্যান্টিজেন আমরা দেখতে পাবো, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল ই, স্মল ই। এই 5টা অ্যান্টিজেন আমরা ম্যাক্সিমাম 5টা অ্যান্টিজেন কোনো একজন ইন্ডিভিজুয়ালের মধ্যে দেখতে পাবো। এবং ওই যে বলেছিলাম যে আরএইচ অ্যান্টিজেনটার জন্য প্রায় 45 থেকে 50 ধরনের অ্যান্টিজেন দায়ী এটার জন্য, কিন্তু তার মধ্যে এই 5টা অ্যান্টিজেন হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্টিজেন। সেই জন্য এই 5টার সম্পর্কেই আমরা পড়লাম, ডিসিই এই জিনটার কথাই পড়লাম। এবং এই 5টার মধ্যে আবার মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্টিজেন হচ্ছে ডি। কেন জানো? কারণ এই ডি অ্যান্টিজেনটার প্রেজেন্স বা অ্যাবসেন্সের উপরেই আমাদের আরএইচ পজিটিভ হবে না আরএইচ নেগেটিভ হবে সেটা ডিপেন্ড করছে। এইখান থেকে যদি তোমরা বোঝো তাহলে এখান থেকে দেখবে অনেক ইজি হয়ে গেল ব্যাপারটা। মানে আমরা এখানে একটা জায়গায় চলে এলাম, মানে ডি অ্যান্টিজেন মানে ডি অ্যালিল, এই ডি জিনটা যদি প্রেজেন্ট থাকে তবে সে আরএইচ পজিটিভ হবে, আর ডি জিনটা যদি অ্যাবসেন্ট হয় তাহলে সেক্ষেত্রে সে আরএইচ নেগেটিভ হবে। ঠিক আছে? তাহলে বোঝা যাচ্ছে, এখান থেকে ইজি হয়ে যাচ্ছে ব্যাপারটা, যে আরএইচ পজিটিভ তখনই বলবো যখন ডি পজিটিভ বা ডি অ্যান্টিজেন প্রেজেন্ট থাকবে, আর আরএইচ নেগেটিভ তখনই বলবো যখন ডি নেগেটিভ বা ডি অ্যান্টিজেনটা নেগেটিভ থাকবে। বাকি যেগুলো রয়েছে মানে ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল ই, স্মল ই, এগুলো আরএইচ পজিটিভ বা আরএইচ নেগেটিভ এই ফিনোটাইপ হওয়ার ওপরে এদের কোনো এফেক্ট নেই। যদিও এই চারটেও আমরা আরএইচ অ্যান্টিজেনের ইনহেরিটেন্স প্যাটার্নে পড়ি, তার কারণ হচ্ছে এগুলোর অন্যান্য ক্লিনিক্যাল ইম্পর্টেন্স রয়েছে।
কিন্তু RH পজিটিভ হবে না RH নেগেটিভ হবে তার উপর এই 4টে অ্যান্টিজেনের কোনো এফেক্ট নেই, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে ওই ডি অ্যান্টিজেনের প্রেজেন্স এবং অ্যাবসেন্সের ওপর। এখানে একটা চার্ট দেখিয়েছি, এটা তোমাদের না পড়লেও চলবে বা না মনে তো রাখতেই হবে না। এখানে ওই ওয়াইনার যে অ্যালিল দেখিয়েছিলেন মাল্টিপল অ্যালিল, আর এখানে ফিশার এবং রেস যে 3টে জিন দেখালেন, 3 সেপারেট জিন, সেগুলোর মধ্যে একটা রিলেশন দেখিয়েছে যে ওয়াইনারের R0 মানে হচ্ছে ফিশার রেসের DCE এই অ্যালিলগুলো থাকবে এরকমভাবে। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, এটা তোমাদের জাস্ট একটা দিয়ে রেখেছি, না পড়লেও এটা চলবে। এরপরে আমরা আরেকটা ছোট্ট জিনিস জেনে রাখবো, যখন RH সম্পর্কে এতটাই জানলাম তখন একদম রিসেন্ট যেটা থিওরি সেটাও আমরা জানবো, সেটা হচ্ছে টিপেট থিওরি। এটা 1986-এ টিপেট তিনি এটা করেছিলেন। তিনি দেখিয়েছিলেন যে ফিশার যে বলেছিলেন, ফিশার এবং রেস যে বলেছিলেন যে 3টে ক্লোজলি লিঙ্ক জিন যেটা RH অ্যান্টিজেনটাকে কন্ট্রোল করে, টিপেট দেখালেন না 3টে নয় 2টো ক্লোজলি লিঙ্কড জিন সেগুলো এটাকে নিয়ন্ত্রণ করে, এবং তার মধ্যে এই RHD জিন যেটা সেটাই ডিটারমিন করে যে ক্যাপিটাল ডি অ্যান্টিজেনটা প্রেজেন্ট থাকবে কি অ্যাবসেন্ট থাকবে। এটা কিন্তু ফিশারেস ঠিকই বলেছেন যে স্মল ডি এক্সিস্ট করে না, এক্ষেত্রেও কিন্তু তাই বললাম যে RH জিনটা ডিটারমিন করবে যে অ্যান্টিজেন ডিটা থাকবে না থাকবে না। যদি কোনোভাবে RH জিনটা ডিলিটেড হয়ে যায়, ক্রোমোজোমে যদি এই লোকাসটা না থাকে, এটা যদি ডিলিটেড হয়ে যায় তাহলে ডি অ্যান্টিজেন প্রেজেন্ট থাকবে না, তখন সেক্ষেত্রে তোমার ব্লাড গ্রুপটা RH নেগেটিভ হবে। ঠিক আছে, বোঝা গেল? আর বললেন কি আরেকটা যেটা জিন সেটা RHCE, সেই বললেন এই RHCE জিনটাই ওই বাকি যে 4টে অ্যান্টিজেন ফিশার বলেছিলেন সেগুলো দুটো আলাদা জিন নয়, CRE দুটো আলাদা জিন নয়, একটাই জিন বললেন RHCE জিন, সেটা ওই অ্যান্টিজেনগুলোকে তৈরি করছে। যেই জিনটার 4টে অ্যালিল রয়েছে, এখানেও দেখো মাল্টিপল অ্যালিল, 4টে অ্যালিল রয়েছে, প্রত্যেকটা অ্যালিল দুটো করে অ্যান্টিজেন তৈরি করছে কম্বিনেশনে, সেটা দেখো এখানে দেওয়া রয়েছে। এটা টিপেট বলেন, জাস্ট ফিশার রেসের থিওরি একটু জাস্ট মডিফিকেশান, স্লাইট মডিফিকেশান করলেন, 3টে জিনের বদলে দেখালেন যে 2টো জিন এটাকে কন্ট্রোল করে। এটা বর্তমানে দেখা গেছে মলিকুলার অ্যানালিসিস করেও দেখা গেছে এই থিওরিটাই ঠিক, অ্যাকচুয়ালি 2টো ক্লোজলি লিঙ্ক জিনই আমাদের RH ফ্যাক্টরটাকে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে আমরা যদি এবার ক্রসিংয়ের মাধ্যমে দেখে নিই, দেখো এখানে যেহেতু বললাম যে ডি অ্যান্টিজেনটাই রেসপন্সিবল পজিটিভ এবং নেগেটিভ হওয়ার জন্য, সেই জন্য আমি ডি দিয়েই দেখিয়েছি এইখানে ক্রসটাতে। এখানে একজন প্যারেন্ট RH পজিটিভ আর একজন প্যারেন্টও RH পজিটিভ, কিন্তু দুজনেই হেটেরোজাইগাস, মানে একটা করে ক্যাপিটাল ডি অ্যান্টিজেন রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাদের যে অপত্যরা তৈরি হবে সেই অপত্যদের ক্ষেত্রে নেগেটিভ RH নেগেটিভ অপত্যও তৈরি হবে কিন্তু, অর্থাৎ কিনা দুজন RH পজিটিভ প্যারেন্টের অপত্য সন্তানরাও কিন্তু RH নেগেটিভ হতে পারে, তার 25% চান্স হচ্ছে তাদের RH নেগেটিভ হওয়ার। তাহলে ফিশার রেস অনুযায়ী যদি ক্যাপিটাল ডি এইটা প্রেজেন্ট থাকে তবেই পজিটিভ হবে। তার মানে আমি এখানে দেখছি ধরো জিনোটাইপ যেটা রয়েছে ক্যাপিটাল DC, এখানে স্ল্যাশটা দিয়ে আমি দুটো আলাদা আলাদা হোমোলোগাস ক্রোমোজোমের উপর দেখিয়েছি, মানে একটা হোমোলোগাস ক্রোমোজোমে ক্যাপিটাল D স্মল c ক্যাপিটাল E আছে, আর একটা তার হোমোলোগাস ক্রোমোজোমটাতে স্মল d স্মল c স্মল e আছে। তাহলে C বা E যাই থাকুক না কেন, ক্যাপিটাল কি স্মল, যদি ক্যাপিটাল ডি থাকে কোনো একটা হোমোলোগাস ক্রোমোজোমেই যদি ক্যাপিটাল ডি থাকে তাহলেই সে RH পজিটিভ হবে। তার মানে এই যেটা আমি দেখাচ্ছি জিনোটাইপ তার ক্ষেত্রে পজিটিভ হবে, এক্ষেত্রেও পজিটিভ হবে, এক্ষেত্রেও পজিটিভ হবে, এরকম আর কি। এবং এই যে যখন এই জিনোটাইপটা আমরা যদি ক্রস করি তাহলে যখন গ্যামেট তৈরি হবে তখন স্ল্যাশের একদিকে যেটা লিখেছি মানে ক্যাপিটাল DC ক্যাপিটাল E এটা একটা গ্যামেটে থাকবে, আর স্মল d স্মল c স্মল e এটা একটা গ্যামেটে থাকবে। যেহেতু এগুলোর মধ্যে ক্লোজলি লিঙ্ক জিনস, কোনো ক্রসিং ওভার হয় না, সেই জন্য ওই জিনগুলোর মধ্যে কিন্তু কম্বিনেশন কোনো তৈরি হবে না। ঠিক আছে, আর ওয়েইনারের অনুযায়ী ক্যাপিটাল R থাকলেই হবে, যেমন ধরো এখানে R0 স্মলার বা এটা বা এই ধরনের যে কোনো এরকম একটা ক্যাপিটাল R যদি থাকে, এক্ষেত্রেও যদি আমরা ধরো এই ক্যাপিটাল R0 আর এই জিনোটাইপটা যদি গ্যামেট ফর্মেশন থেকে একটা ক্যাপিটাল R0 গ্যামেট হবে আর একটা স্মলার গ্যামেট হবে, এরকমভাবে প্যারেন্টের গ্যামেট দিয়ে আমরা ইনহেরিটেন্স প্যাটার্ন দেখতে পারি RH-এর। তাহলে
টা বোঝা গেল আশা করি, তাই তো? এবার আমরা জাস্ট একবার ওভারভিউ দেখে নিই যে ব্লাড টাইপটা আমরা কি দেখছি যে এরকমভাবে, কারণ আরএইচটাকে কিন্তু আমরা এরকম আরএইচ পজিটিভ আরএইচ নেগেটিভ বলি না, জেনারেলি এবিও ব্লাড গ্রুপ এবং আরএইচ এই দুটোকে কম্বাইন করে আমরা বলি যে এবিও ব্লাড গ্রুপ সিস্টেমে যে ব্লাড গ্রুপিংটা হয় তার একটা সাফিক্স হিসেবে পজিটিভ বা নেগেটিভ ইউজ করে আমরা আরএইচের পজিটিভ নেগেটিভটা আমরা ডিনোট করে থাকি, তাই তো? যেমন এ পজিটিভ এ নেগেটিভ, বি পজিটিভ বি নেগেটিভ। এখানে দেখো, দেখতেই পাচ্ছ যখন আরবিসির ওপরে কোনো অ্যান্টিজেনই থাকছে না, এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন আরএইচ ফ্যাক্টর কিছুই থাকছে না, তখন সেটা ও নেগেটিভ। আর যখন শুধু আরএইচ ফ্যাক্টর থাকছে তখন সেটা ও পজিটিভ। যখন এ বি আরএইচ সব কটা থাকছে তখন এ বি পজিটিভ। যখন শুধু এ থাকছে এ নেগেটিভ, তখন এ এর সঙ্গে আরএইচ থাকছে। এখানে এরকম 8 রকম আমরা দেখতে পাচ্ছি। এই 8টা হচ্ছে তোমাদের সিম্বল। তাহলে বোঝা গেল, অনেক লম্বা হয়ে গেল ক্লাসটা, 1 ঘন্টার একটা ক্লাস হয়ে গেল। কিন্তু তোমাদের যেটা বললাম যে যদি কোনো অসুবিধা হয়, যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধে হয়, কোনো পোর্শনটা বুঝতে তোমাদের অসুবিধা হয়, তাহলে কমেন্ট সেকশনে সেখানটা লিখো। আমি পরের ক্লাসের আগে আমি সেটাকে চেষ্টা করব ক্লাসটা শুরু করার আগে, সেই টপিকটা পড়ানোর আগে তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করে দেওয়ার।